টনক নড়েনি। খিলগাঁয়ে অবৈধভাবে চলছে সিএলও কাচ্চিভাই ও সিরাজ রেস্টুরেন্ট। অগ্নি নির্বাপন ব্যবস্থাও নাজুক। মে দিবসে দুই দলের সমাবেশ। বিএনপি আন্দোলনের ক্ষমতা হারিয়েছে দাবি কাদেরের। ঐক্যবদ্ধভাবে মানুষ জেগে উঠবে এই মন্তব্য ফখরুলের। এবং শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে কোনো ছাড় নেই। মে দিবসে আলোচনায় প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয় মূল্য বাড়ানোর তাগিদ। আমন্ত্রণ সংবাদ রাতে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। বেইলি রোডের অগ্নিকাণ্ডে 46 জনের প্রাণহানিও টনক নড়াতে পারেনি কারো। রাজধানীর খিলগাঁয়ে অনুমোদন ছাড়াই একই ভবনে অবৈধভাবে চলছে সিএলও কাচ্চিভাই ও সিরাজ চুইগোস্ত রেস্টুরেন্ট। কারণে নেই ফায়ার পরিবেশ কিংবা রাজুকের কোনো অনুমোদন, নেই অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থাও। বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর ঢাকঢোল পিটিয়ে শুরু হওয়া অভিযানও থেমে গেছে নীরবেই। বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদনহীন রেস্টুরেন্টগুলো বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। ফখরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। ভোজন বিলাসী ভোক্তারা বাংলা কিংবা চাইনিজ খাবারের স্বাদ নিতে শখ করেই আসেন চাকচিকে ঠাসা রেস্টুরেন্টে। কিন্তু এইসব রেস্টুরেন্টগুলো কতটা ঝুঁকিমুক্ত তা জানেন না কেউই। বেইলি রোডে রেস্টুরেন্টে ঠাসা এই ভবনে অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। রাজধানী জুড়ে চলে অভিযান। জরিমানা সিলগালায় অভিযান শেষ হয় 2 সপ্তাহে। এরপর সারা শব্দ নেই। এখন প্রশ্ন ওঠে, এইসব রেস্টুরেন্ট কি শুধরে গেছে অনিয়মের বেড়াজাল ভেঙে? দেশ টিভি টিম খিলগাঁয়ে অনুসন্ধানে নামে। দেখা যায় কাচ্চিভাই রেস্টুরেন্টে ভোজন বিলাসীদের ভিড়। তাদের কেউই জানেন না এই রেস্টুরেন্ট ঝুঁকিমুক্ত কিনা কিংবা কর্তৃপক্ষের কোনো অনুমোদন আছে কিনা। আদতে কোনো কর্তৃপক্ষেরই ছাড়পত্র পাওয়া যায়নি রেস্টুরেন্টটির। এখনো পাইনি, এই দুটো এখনো পাইনি। এই যে ফায়ার সেফটি আর হচ্ছে পরিবেশ ইয়াটা যেটা আছে ওটা এখনো পাইনি। ওটা আসলে চালানো যায় না, আমি তো আপনাকে ফার্স্ট টাইম বললাম। কাচ্চিভাই রেস্টুরেন্টের এই শাখার রান্নাঘরটিতে নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও। এটা আসলে কাস্টমারের জন্য অনেক ক্ষতি। যারা করে না তা এটা উচিত না আসলে আদৌ। ঠিক আছে, প্রত্যেকের উচিত কাস্টমার সেবার জন্য অবশ্যই হাইজিনিক মেনটেনটা করা। একই অবস্থা ভবনের রুফটপে গড়ে তোলা সিএলও রেস্টুরেন্টও। ভোক্তাদের মন ভুলাতে চাকচিক্যের কমতি রাখেনি। তবে রেস্টুরেন্ট গড়তে সবার আগে যে অনুমোদন দরকার তার তোয়াক্কাই করেননি সিএলও কর্তৃপক্ষ। লাইসেন্সটা হাতে পান না, লাইসেন্সটা এখনো হাতে আসেনি। আর আপনার রাজুকের অনুমোদন আছে? এটা আমি জানি না, এটা আমার কাছে তথ্য নাই। এখন রুপটপ রাজুকের এই বিল্ডিং এর নকশায় রাজুকের একটা অনুমোদন লাগে। হ্যাঁ, সেটা ওই যে তখন অভিযানের পরে শুনলাম আর কি অনুমোদন লাগে। আমাদের এখানেও আসছিল, আমাদেরকেও এখান থেকে একজনকে আবার ধরিয়ে নিয়ে গেছিল। থাকলে আমি ফায়ার সেফটি, তারপর হচ্ছে পরিবেশের লাইসেন্স এখন রেস্টুরেন্টে আমার কাছে এখন নাই। সিএলওর রান্নাঘরে গিয়ে দেখা গেল খাবার আগেই তৈরি করে ফ্রিজে মজুত করে রাখা আছে। ভোক্তা গেলেই চটজলদি গরম করে পরিবেশন করতে প্রস্তুত। এই ভবনের একেবারে নিচের ফ্লোরে গড়ে তুলেছে সিরাজ চুইগোস্ত। চাকচিক্যময় পরিবেশে ভোজন বিলাসী ভোক্তারা দুপুরের খাবার খেতে ব্যস্ত। রেস্টুরেন্টটিও ভোক্তাদের মন ভুলিয়ে মুনাফার লোভে খাবার পরিবেশনে ব্যস্ত হয়ে পড়েছে। কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনুমোদনের তোয়াক্কাই করেনি। কে নেবে কার খোঁজ, এমন ধারণা নিয়ে কারি কারি মুনাফা গোছাতে ব্যস্ত মালিক। রান্নাঘর থেকে কোথাও নেই অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা। তো আমাদের এখানে ফায়ার সার্ভিসের তারপর পরিবেশ অধিদপ্তর এই সার্টিফিকেটগুলো আমরা এখনো হাতে পাই নাই আর কি আমাদের হাতে এখনো। বেইলি রোড, চুড়িহাট্টা কিংবা বনানী অগ্নিকাণ্ড এবং কর্তৃপক্ষের শত অভিযান সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনুমোদনের তোয়াক্কা না করে রেস্টুরেন্ট চালাচ্ছেন অনেক ব্যবসায়ী। এদের কারোই অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা স্বাস্থ্যের বেলায় কিছুই নেই। শুধুমাত্র মুনাফার লোভে ঝুঁকিতে ফেলে দিচ্ছেন আমাদের ভোক্তা এবং সাধারণ মানুষকে। বেইলি রোডে সিলগালার পর বন্ধ নবাবী ভোজ খুলেছে। ম্যানেজার জানালো অনুমোদন নিয়ে খুলেছেন তারা, তবে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। এখন আমারটা আমি ডিসিপিএস থেকে পারমিশন পাইছি, রাজুক থেকে পারমিশন পাইছি, রাজুক থেকে লোক এসে করেছে। বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদনহীন রেস্টুরেন্ট ঝুঁকিতে ফেলছে রাজধানীবাসীকে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তাদের পরিবেশ কীরকম আছে, তাদের পানিটা পর্যন্ত বিশুদ্ধ কিনা, তাদের আপনার ফায়ার সার্ভিস আছে কিনা, তারা সেভাবে পণ্য রাখে কিনা, তার কর্মচারীরা কোথায় ড্রেস চেঞ্জ করে। আমার মনে হয় যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে রেস্টুরেন্টগুলোর খাদ্য উৎপাদন প্রক্রিয়াকে স্বাস্থ্যসম্মত করার তাগিদ বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।
দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে বেলি রোডের গ্রিন কোজি কটেজ অগ্নিকাণ্ডের পর সারাশি অভিযানে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। 46 জনের প্রাণহানির পরেও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের কি টনক নড়েনি? পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পরেও কিভাবে চালু হয়ে গেল? আমরা তো তাই দেখছি আসলে। মানে আজকে আমি একটি ভবনে গেলাম, একটি ভবনের 3টি রেস্টুরেন্ট এবং নামি দামি রেস্টুরেন্ট। আপনার কাচ্চি ভাই আপনার ওই গ্রিন কটেজে আগুন লাগলো বেইলি রোডে, এত 46 জন প্রাণ গেল, এত আলোচনা হলো, এত ডাকঢোল পিটিয়ে অভিযান হলো, যে কাচ্চি ভাইকে দোষারোপ করা হলো। আবার সেই কাচ্চি ভাই যে বিল্ডিংয়ে খিলগাতে, সেখানেই কিন্তু আমরা দেখলাম কি তাদের কোনো ছাড়পত্র নেই। যে কয়টি ছাড়পত্র প্রয়োজন, রাজুক, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, ইভেন ফুড সেফটি অথরিটির কোনো কাগজ নাই তাদের। তারা শুধুমাত্র কারো আপনার এই যে সিরাজ চুইগস্ত, তাদের কিন্তু ট্রেড লাইসেন্সও নাই। তারা একটি বিশাল এত কোটি টাকা খরচ করে একটি চাকচিক্যময় রেস্টুরেন্ট করলো, প্রত্যেকেই চাকচিক্যময় রেস্টুরেন্ট করলো। মানুষ দেখতেছে, মানুষ ঢুকতেছে, ভাল লাগতেছে, এসির নিচে খাচ্ছে মুখরোচক খাবার। এই খাবারের মান কেমন, তাদের কোনো কাগজ আছে কি না, তাদের এই যে কিচেন, যে রান্নাঘর, যেখানে তাদের 7-8 জন কর্মচারী কাজ করেন বা শেফরা কাজ করেন, সেখানে কোনো ধরনের আপনার ফায়ার সেফটি আছে কিনা। আগুনটা তো সেখান থেকে লাগে। আপনি যে সিলিন্ডার ব্যবহার করেন, যে সিলিন্ডারগুলো আমরা দেখছি যে সিঁড়িতে রাখা, যে সিঁড়ি হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য এক্সিট একটি ওয়ে, মানুষের বের হয়ে যাও, সেই সিঁড়িতে আপনি রাখছেন হচ্ছে সিলিন্ডার, আপনার বহু সিলিন্ডার আপনি রেখে দিচ্ছেন। এই যে আগুনের ঝুঁকিগুলো রেস্টুরেন্টগুলো বাড়াচ্ছে, এগুলো আসলে দেখবে কে? শুধু অগ্নিকাণ্ডের একটি বড় ঘটনা ঘটবে রাজধানীতে বা সারা দেশে কোথাও ঘটনা ঘটবে, আবার 2-4 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য একটি ডাকঢোল পিটিয়ে একটি অভিযানের ব্যবস্থা হবে, তারপর আবার সব চুপ হয়ে যাবে। এরপর মনে করেন আমরা দেখলাম যে এই যে সিরাজ চুইগস্তের ম্যানেজারই বলছে যে রাজুক আসছিল, তাদেরকে ম্যানেজ করে দিয়েছি, আমরা ম্যানেজ করে দিয়েছি, চলে গেছে। যদি ম্যানেজ না হতো, আজকে এই কর্তৃপক্ষগুলো যদি ম্যানেজ না হতো, এই কর্তৃপক্ষগুলোর যদি ন্যূনতম নজরদারি থাকতো, এই কর্তৃপক্ষগুলোর যদি হাইজেনিক ব্যবস্থা, কতগুলো কর্তৃপক্ষ আছে, আপনার রাজুক আছে, পরিবেশ অধিদপ্তর আছে, আপনার ফুড সেফটি অথরিটি আছে, বাংলাদেশে খাদ্য দেখার জন্য ফুড সেফটি অথরিটি আছে, ভোক্তা অধিকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী তো আছেই, ফায়ার সার্ভিস আছে। কেউ কিন্তু যদি ন্যূনতম অভিযান, সিটি কর্পোরেশন আছে, সবচেয়ে বড় অথরিটি যারা, এই শহরের সবচেয়ে বড় অথরিটি যারা, ন্যূনতম যদি তারা একটু দেখভাল করতো, তাহলে কিন্তু এতটা সাহস কিন্তু পায় না। ফখরুল, তাহলে কি আমরা ধরে নেব যে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো দায়িত্বশীল আচরণ করছে না? নিশ্চয়ই, দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো যদি ন্যূনতম দায়িত্বশীল আচরণ করত, তাহলে তো আজকে এই মানুষগুলো, এই যে হাজার হাজার রেস্টুরেন্ট, তারা নিয়মের তোয়াক্কা করছে না, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে আইনকে, তারা যাচ্ছে তাই ভাবে, তাদের কিচেন রুমগুলো যাচ্ছে তাই, কোনো হাইজিন নাই, স্বাস্থ্যসম্মত পরিবেশ নেই, তারা গড়ে তুলছে। কিছুটা তো ঠিক হতো, আমরা তো কিছুটা দেখতাম। আজকে এই যে এই শহরে কোটি মানুষ থাকে, প্রত্যেকটি শহরে লক্ষ লক্ষ মানুষ থাকে, এত রেস্টুরেন্ট, সারা দেশে 4,36,000 রেস্টুরেন্ট গড়ে উঠেছে। মানে আমরা যদি লিস্টেড রেস্টুরেন্টের কথা বলি, তাহলে এই রেস্টুরেন্টগুলোর কত পার্সেন্ট আসলে তারা হাইজিন অর্থাৎ স্বাস্থ্যসম্মত পরিবেশ মেনটেন করে খাবার পরিবেশন করছে? আমরা কি খাচ্ছি তাহলে? আমি যতগুলো রেস্টুরেন্টে গিয়েছি এখন পর্যন্ত, ম্যাক্সিমামের আমি দেখেছি যে তাদের কোনো স্বাস্থ্যসম্মত পরিবেশই নেই। কারণ মানুষ দেখে না, ভোক্তারা দেখে না, শুধু কোনো রকম পেটের তাগিদে খেতে হবে, খেয়ে চলে যাচ্ছে, আর ওরা হচ্ছে মুনাফা করছে। মুনাফার লোভ আমাদের এতই হয়ে গেছে যে আমরা মুনাফার লোভে কিছুই দেখছি না। এখন কিছু চাইনিজ রেস্টুরেন্ট হচ্ছে, কন্টিনেন্টাল রেস্টুরেন্ট, খাবারের রেস্টুরেন্ট হচ্ছে, তারা সামনের দিকে হচ্ছে ফ্রন্ট লাইনগুলো খুব চাকচিক্যময় পরিবেশ করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। ভেতরের পরিবেশ কি, ছাড়পত্র আছে কিনা, অনুমোদন আছে কিনা, ফায়ার সেফটি আছে কিনা, কিচ্ছু নাই। এইভাবেই কিন্তু করছে। এগুলো দেখার কি কেউ আছে? দেখার আছে, নীরবে ঘুমিয়ে আছে তারা। আমরা যে কোনো দুর্ঘটনার পরে দেখি ফখরুল যে খুব সারাশি অভিযান হয়, একের পর এক সংবাদ হয়, কিন্তু আবার কিছুদিন পরেই কিন্তু পুরো ঘটনাটা কেমন যেন ধামা চাপা পড়ে যায়। এবারও কি আমরা আরো একটি দুর্ঘটনার অপেক্ষায় থাকবো? নিশ্চয়ই, এটি তো আমাদেরকে, আমি তো আমার নিউজেই বলেছি যে আমি যে একটি পিটিসি দিয়েছি সেখানে বলেছি যে আমরা আবারও এক ঝুঁকির মধ্যে পড়ে আছি। এই যে দেশের, আমাদের এই রাজধানীর কোটি মানুষ পুরো ঝুঁকির মধ্যে আছে। প্রত্যেকটা রেস্টুরেন্ট, কয়েক লাখ রেস্টুরেন্ট আছে এই শহরে, প্রত্যেকটা রেস্টুরেন্ট সিলিন্ডার ব্যবহার করে। এই যে আমরা খেতে যাই, অ্যাট এ টাইম আমরা এতগুলো মানুষ এখানে খেতে যাই, বা দুপুর হোক যে কোনো বেলা আমরা খেতে যাই, কিন্তু এই যে খুবই নিরাপত্তা ঝুঁকির মধ্যে আমরা বসবাস করছি সর্বত্র। রেস্টুরেন্টগুলোতে খেতে গেলে সেখানে নিরাপত্তা ঝুঁকি, ভবনগুলোর কোনো নিরাপত্তা নেই,
রাজুকের আপনি খিলগাতে যান, খিলগাতে প্রত্যেকটি ভবন আবাসিক ভবন, সেখানে হচ্ছেটা কি? সেখানে বাণিজ্যিক তারা কার্যক্রম চালাচ্ছে। খিলগা প্রত্যেকটি ভবনের রেস্টুরেন্ট, টপ টু বটম প্রত্যেকটি ভবনের 1টা 4টা 5টা করে রেস্টুরেন্ট। আবাসিক ভবনের রেস্টুরেন্ট কিভাবে গড়ে ওঠে? তাহলে কি সেই জায়গা থেকে আইনকেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে রেস্টুরেন্ট তারা ব্যবসায়ীরা? বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, যোগসাজশ আছে, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি দিন শেষে আমরা। এই যে বেইলি রোডে অগ্নিকাণ্ড হলো, সাধারণ মানুষ মারা গেছে, ভোক্তারা মারা গেছে, আমাদের মধ্য থেকে সাধারণ মানুষ ভোক্তারা কিন্তু মারা গেছে। আমরা টাকা কামাচ্ছি, মালিক কিন্তু কেউ কিন্তু তার কোনো ক্ষতি হচ্ছে না, মালিক কিন্তু রেস্টুরেন্টে থাকে না, তার কোনো ক্ষতি হচ্ছে না, সে রেস্টুরেন্ট চালাচ্ছে, টাকা ইনকাম করছে, মুনাফা করছে, মানুষ মরছে। এই হলো অবস্থা, ঘুমিয়ে আছে কর্তৃপক্ষ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী ফখরুল ইসলাম। আমরা আসলে প্রত্যাশা রাখতে পারি যে আসলে যথাযথ কর্তৃপক্ষ সময় উপযোগী নীতিমালার আওতায় নিয়ে আসবে। আমরা এইসব টনক চাই না, আমরা চাই যে কর্তৃপক্ষ একটি নিয়মের মধ্যে তারা যে নিয়মগুলো বাস্তবায়ন করুক, তারা অন্তত মানুষের জন্য, এই শহরের মানুষের, কর্তৃপক্ষের তো ছেলে মেয়ে আছে, তারা তো নিশ্চয়ই তাদের ছেলে মেয়েরা এখানে খেতে আসে, এই আমাদের সবার জন্য তারা একটি সুন্দর ব্যবস্থা তৈরি করুক, কেউ যোগসাজশে না যাক, তারা সকলে আসলে এই মানুষকে একটি নিরাপদ শহর। ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী ফখরুল ইসলাম। দর্শক, এতক্ষণ স্টুডিওতে আলোচনা করছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করার শক্তি হারিয়ে ফেলেছে বিএনপি, কারণ তাদের সঙ্গে জনগণ নেই। বুধবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগের জনসভায় অংশ নিয়ে তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ রক্তস্রোতে ভাসবে। রিয়াজ মুর্শিদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হাসান। মে দিবস উপলক্ষে বুধবার বিকেলে শ্রমিক লীগের জনসভায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আছে। বক্তব্যে বিএনপির আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতা এলে দেশকে রক্তস্রোতে ভাসিয়ে দেবে দলটি। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। এই খুনি, এই সাম্প্রদায়িক, এই জঙ্গিবাদী, এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়। দেশের উন্নয়ন পাকিস্তানিদের চোখে পড়লেও কালো চশমা পরে থাকায় বিএনপি নেতাদের চোখে পড়ে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখতে পায়, বিএনপি নেতারা কালো চশমা পরেছে, তারা দেখতে পায়। তারা দিনের আলোতে রাতের আঁধার। বলেন, বিএনপি যেসব বিদেশি শক্তির কাছে সাহায্য চায়, এখন সেসব দেশেও আরব বসন্ত চলছে। যাদের কাছে নালিশ করতেন তাদেরও বেসামাল অবস্থা। আরব বসন্ত এখন আমেরিকা। সমস্ত 40টা ইউনিভার্সিটি ফিলিস্তিনিদের পক্ষে আজকে বিক্ষোভ করছে। বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আন্দোলনের শক্তি তাদের নেই। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। মানুষের অধিকার কেড়ে নেয় সরকারের সবচেয়ে বড় অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেছেন, সবকিছু কুক্ষিগত করে গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চলেছে সরকার। তাই ঘরে বসে না থেকে সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান মির্জা ফখরুল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রায় 7 মাস পর দলের কোনো বড় আয়োজনে অংশ নিয়ে সংহতি জানান দলটির সহযোগী অঙ্গ সংগঠন সহ 2 মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা। র্যালি পূর্ব সমাবেশে বক্তারা দাবি করেন, বর্তমান সরকারের পরাজয় অবধারিত। যারা টেন্ডারবাজি করছে, যারা বিভিন্ন জায়গায় মানুষের জায়গা জমি বসত বাড়ি দখল করছে, তারা কি আপনাকে রক্ষা করবে? প্রধানমন্ত্রী আপনাকে তারা রক্ষা করতে পারবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বন্দুক বুলেটের জোরে ক্ষমতায় আসা সরকার সুষ্ঠু ভোট নির্বাসনে দিয়েছে। এই দেশের জনগণের মুক্তি, এই দেশের শ্রমিকের মুক্তি, এই দেশের রিকশাওয়ালার মুক্তি, এই দেশের ঠেলাগাড়ির মুক্তি, এদের সকলের মুক্তি নিতে হচ্ছে এই অবৈধ সরকারের অপসারণের উপর। এই দেশের মানুষের মুক্তি নিহিত রয়েছে। একদলীয় স্বৈরাচারী সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়, এবং এ কারণে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাচনে দিয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় সরকার প্রতিষ্ঠা করতে চলছে সরকার। গণতন্ত্রের একটা লেবাস রেখে দিয়ে, ছদ্মবেশ রেখে দিয়ে তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে দিয়ে জনগণকে দমন করে তারা একদলীয় সরকার ব্যবস্থাই প্রতিষ্ঠা করেছে। কখনোই অধিকার পরাজিত হই, আমরা পরাজিত হব না। আমরা আমাদের লক্ষ্য বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। ক্ষমতা থেকে সরিয়ে দিতে অতিবাম অতিডান এক হয়েছে সরকার প্রধানের এমন মন্তব্যের সমালোচনাও করেন মির্জা ফখরুল। অতিবাম অতিডান একসাথে তারা আজকে আমাদের উৎখাত করতে চায়। সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অত বুঝেও রামজাল ভাগ করে। আজকে শুধু অতিবাম অতিডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কথা না ভেবে অতি মুনাফা লোভীদের লাভের ব্যবস্থা করতেই আবারও জ্বালানির দাম বাড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মূল্য ভিত্তি করে কার লাভ হয়? লাভ হয় তাদের, যা এখান থেকে মুনাফা লুটে। আজকে সমগ্র বাংলাদেশে তারা একটা লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জরুরি কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এর আগে ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই দফায় ৩ দিন হাসপাতাল থাকার পর গুলশানের বাসায় ফেরেন তিনি। শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই স্লোগানে নানা আয়োজনে দেশে মহান মে দিবস পালন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও রাজধানীতে সভা সমাবেশ, শোভাযাত্রা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বিভিন্ন সংগঠন। এসব কর্মসূচি থেকে কাজের উন্নত পরিবেশ, রেশন, পেনশন ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান শ্রমিকরা। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মজুমদার। বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম ও অর্জনের যে পটভূমি, সে স্মরণে পালিত হয় মহান মে দিবস। এই দিবস উপলক্ষে শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মসূচির মধ্যে ছিল শ্রমিক সমাবেশ, লাল পতাকা মিছিল, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কমিউনিস্ট পার্টি সকালে পুরনো পল্টনের মুক্তিভবন চত্বরে সমাবেশ ও লাল পতাকা মিছিল করে। সমাবেশে নেতারা শ্রমিকের ন্যায্য মজুরি দিতে মালিকদের প্রতি আহ্বান জানান। প্রথম দাবি হচ্ছিল ন্যূনতম মজুরি। আইএলও কনভেনশন যেটা অনুস্বাক্ষর করছে সেই অনুযায়ী আমাদের লেবার ল তৈরি করা উচিত। শ্রমিকের একটা বড় দাবি অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, সেটাও বাংলাদেশের শ্রমিকদের নাই। আমরা অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দেওয়ার দাবি জানাই। প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, মাতৃত্বকালীন 6 মাসের ছুটির পাশাপাশি কর্মস্থলে নারী পুরুষ সহ বৈষম্য দূর করার দাবি জানান শ্রমিকরা। মাতৃত্বকালীন ছুটি গার্মেন্টস শ্রমিকদের জন্য 6 মাসের আইন করা হোক। যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইন নাই, আমরা সেই আইন চাই। রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন এই ড্রাইভারদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে। শ্রমিকদের কাজের উন্নত পরিবেশ, পেনশন ব্যবস্থা ও মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবি জানান সংগঠনগুলোর নেতারা। শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, মৌলিক অধিকারগুলো আমরা দেখি এখন পর্যন্ত অর্জিত হয় নাই। এখনো শ্রমিকরা বিনা চিকিৎসায় মারা যায়। ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে, শ্রমিকদের অর্থনীতির জন্য অভিশাপ। লুটপাটতন্ত্র বন্ধ করতে পারলে
শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি দেওয়া সম্ভব। শ্রমিকের অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছিল শ্রমিকরা, সেই কথাটা মনে করিয়ে দেওয়ার মতো লোকও থাকছে না। মে দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা, গান, কবিতা ও পথনাটকের আয়োজন করে আরণ্যক নাট্যদল। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয় মূল্য বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থাকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। মহান মে দিবসে আলোচনায় তিনি আরো বলেন, কেউ শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে ছাড় দেওয়া হবে না। জয় যাদবের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এই আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া শ্রমিক, মেহনতি মানুষের কল্যাণের জন্যই আওয়ামী লীগের রাজনীতি। বলেন, যখনই ক্ষমতায় এসেছে তার দল, তখনই বেড়েছে শ্রমিকের বেতন। জানান, শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে কাউকে ছাড় নয়। খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের সবসময় লক্ষ্য। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। যুদ্ধের জেরে বিশ্বজুড়ে বেড়েছে মূল্যস্ফীতি। এজন্য তৈরি পোশাকের ক্রয় মূল্য বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। আমি আশা করি আইএলও শুধু শ্রমিকদেরটা দেখতে গেলে সাথে সাথে এই মালিকদের বিষয়টাও দেখবে, এটাও যেন হয়। সরকার প্রধান বলেন, মালিকদের শ্রমিকদের স্বার্থ যেমন দেখতে হবে, তেমনি শ্রমিকদেরও কোনো উস্কানিতে পড়ে কারখানার ক্ষতি সাধন থেকে বিরত থাকতে হবে। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে ধর্ণা দিয়ে সমাধান নয়, নিজেদের সমস্যা থাকলে শ্রমিকদের জন্য অবারিত তার দুয়ার। আপনাদের কোনো অসুবিধা যদি হয়, আমি জানি আমার দুয়ার খোলা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দাবদাহে পড়ছে বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়া। অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। হিটস্ট্রোক সহ নানা রোগে আক্রান্ত হয়ে বাড়ছে প্রাণহানি। প্রকৃতির এমন বিরূপ আচরণে চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মাঝারুল ইসলামের প্রতিবেদন। এপ্রিল পেরিয়ে মে মাস এলেও কমেনি সূর্যের প্রখরতা। আকাশ থেকে যেন ঝরছে আগুনের ফুলকি, পুড়ছে মাঠ ঘাট, গাছপালা। রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। চলমান দাবদাহে বাড়ছে হিট স্ট্রোক সহ নানা রোগ। কোথাও নেই স্বস্তির আভাস, বিপাকে নিম্নয়ের মানুষ। গরমের ঠেলাই যে বাতাস লাগাইতেছে, এক বেলা গাছ চালাই, আরেক বেলা চালার পাই না। আমার জীবনে মনে হয় এত গরম আমি আর দেখিনি কোনো সময়, বুঝছেন। এখন আমার বাপ দাদা দেখছে কিনা তাও জানি না। গরম যদি হেভি গরম, একটু ঠান্ডা খাইলাম শরবত, একটু শরীরে আরাম লাগতেছে। গরমে আসলে গাড়ি চালাইতেও অনেক কষ্ট। আবার দ্বিতীয় কথা, রোডের ভিতর থেকে দেখা যাচ্ছে আগুন উঠতেছে এবং পাও গরম হয়ে যাইতেছে, প্রচণ্ড পরিমাণ তাপ। তীব্র গরমে শ্রমজীবী মানুষকে একটু স্বস্তি দিতে তেজগাঁও থানা পুলিশের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে খাবার, স্যালাইন, পানি ও ক্যাপ। আবার ব্যক্তিগত উদ্যোগে অনেকেই বিতরণ করেছেন ঠান্ডা পানি, জুস এবং খাবার। শ্রমিকদের মাঝে আমরা তেজগাঁও থানার উদ্যোগে ক্যাপ, স্যালাইন, পানি বিতরণ করছি। যতদিন এই ধরনের আবহাওয়া থাকবে
এই কার্যক্রম আমাদের নিজেদের জন্যও থাকবে এবং এই শ্রমজীবী মানুষ পথে যারা কষ্ট করে তাদের জন্য আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। সবুজ মেরে কংক্রিটের নগর আর জলাধার ভরাট সহ প্রকৃতি বিরোধী কর্মকাণ্ডের ফলে বাড়ছে এমন অসহনীয় তাপমাত্রা। এদিকে আবহাওয়া অফিস থেকে মিলেছে স্বস্তির বার্তা, কমে আসবে তাপমাত্রা, বাড়বে বৃষ্টির সম্ভাবনা। দেশের উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চল, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকে থেকে এই সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তাপমাত্রা কমের দিকে চলে যাবে। তবে আমরা আগামী 5 থেকে 6 দিন, আগামীকাল থেকে আগামী 5 থেকে 6 দিন দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিকতার দিকে চলে আসার সম্ভাবনা আছে এবং চলমান যে তাপদাহ, সেই তাপদাহটা দু এক জায়গায় থাকতে পারে, তবে স্বাভাবিকভাবে দেশের তাপদাহটা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। আর গরম থেকে স্বস্তি পেতে বৃষ্টির অপেক্ষায় সব শ্রেণী পেশার মানুষ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। গাজীপুরের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, তীব্র গরমে সারা দেশেই জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গাজীপুরের পরিস্থিতি জানতে চাই, গরমের তীব্রতা কেমন দেখছেন? জুই, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, সারা দেশের মতন গাজীপুরও কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু অস্থির অবস্থা এবং বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা মানবকুল। আপনি জানেন যে বিভিন্নভাবে এবং চলমান এই তাপ প্রবাহে কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এবং কর্মজীবী মানুষগুলোও কিন্তু তারা বিপাকে পড়েছেন। আমরা দেখেছি যে গাজীপুরের বিভিন্ন জায়গায় কিন্তু স্বেচ্ছাসেবী যে বিভিন্ন সংগঠন রয়েছে, এই তাপ প্রবাহ থেকে কিছুটা মুক্তি পেতে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর রয়েছেন, সেই সমস্ত শ্রেণীর মানুষগুলো কিন্তু ঠান্ডা পানি এবং শরবত কিন্তু সরবরাহ করছেন। পাশাপাশি আপনি জানেন যে গাজীপুরে কিন্তু হিট স্ট্রোকে একজন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। এছাড়া কিন্তু আপনি জানেন যে গাজীপুরের যে পুবাইল এলাকায় কিন্তু গতকালকে কিন্তু আপনার প্রচণ্ড তাপদাহে রেল লাইন কিন্তু বেঁকে গেছে এবং সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে রেলকর্মীরা সেটা মেরামত করেছেন এবং আপনি এভাবেই কিন্তু গাজীপুরের সব জায়গায় আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন, খেটে খাওয়া দিনমজুর, তারা কিন্তু চরম কষ্টেই আছেন এবং সব জায়গায় আমরা দেখেছি যে মানুষকে কিন্তু অলস সময়ে পার করছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনার বিশেষ করে ঔষধের দোকানগুলোতে কিন্তু স্যালাইনের যে একটি লম্বা ভিড়, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সব ফার্মেসিতে কিন্তু স্যালাইনের জন্য সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু আপনার ভিড় দেখা যাচ্ছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে, মানুষ কিন্তু এখানে ফাঁকা হয়ে গেছে। আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু আপনার লোক সমাগম এবং রাস্তায় কিন্তু লোক সমাগমের উপস্থিতি একদমই কম বলা চলে। তো সব কিছু মিলে কিন্তু একটি বিপর্যস্ত পরিবেশ হয়ে পড়েছে এবং পাশাপাশি সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে মানুষের যে গরমের তীব্রতার কারণে কিন্তু মানুষ অস্থির এবং সব জায়গায় কিন্তু জুই আপনি দেখবেন যে মানুষ কিন্তু অস্থির জীবনযাপন করছেন এবং গাজীপুরের যারা পোল্ট্রি শিল্প আছে সেটাও কিন্তু আপনার ধ্বংসের দ্বার প্রান্তে। সব জায়গায় কিন্তু হ্যাচারি যে মালিক রয়েছেন বা ছোট ছোট খামারি রয়েছেন, তাদের কিন্তু ফ্যান পানি ছিটিয়ে কিন্তু মুরগির যেভাবে রয়েছে তাদের রক্ষা করার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে টিনের যে শেড রয়েছে, মুরগি পোল্ট্রির যে শেড, সেটার মধ্যে পানি ছিটিয়ে তারা মুরগিকে কোনো মতন বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। তারপরও কিন্তু আপনার সেই শিল্প ধরে রাখতে পারছে না এবং আগামীতে কিন্তু এই তাপদাহ যদি থাকতে থাকে তাহলে মাংস এবং ডিমের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং উৎপাদন কিন্তু একেবারেই কমে গেছে। তো জুই, এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা থেকে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, গাজীপুর থেকে দাবদাহের খবর তুলে ধরছিলেন সহকর্মী নজরুল ইসলাম। কক্সবাজারে অপহরণের 6 দিন পর উদ্ধার করা হয়েছে শিশু সাইফকে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় অপহরণকারী চক্রের 5 সদস্যকে। কক্সবাজার থেকে সহকর্মী সৌরভ দেবের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদ্রাসার ছুটি শেষে 24 এপ্রিল বাড়ি ফিরছিলেন তৃতীয় শ্রেণীর মাদ্রাসা ছাত্র মোহাম্মদ সাইফ। পথে টেকনাফের নীলা ইউনিয়নের জাদিমুড়া শালবাগান এলাকায় অপহরণের শিকার হয় ওই শিশু। এরপর অপহরণকারী চক্র পরিবারের কাছে দাবি করে বিপুল পরিমাণ মুক্তিপণ। এ ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। অভিযানে নামে র্যাব 15। অপহরণের 6 দিন পর মঙ্গলবার বিকেলে মুক্তিপণ ছাড়াই উদ্ধার করা হয় শিশু সাইফকে। খুবই গুরুত্ব সহকারে অপহরণ বাণিজ্য এই জিনিসটা বন্ধ করার
একটা প্রচেষ্টা চলমান রয়েছে। আমরা গত 1 বছর ধরে আমরা এটা নিয়ে কাজ করতেছি। তারা মুক্তিপণ চেয়েছিল, বাট মুক্তিপণ দেওয়ার আগেই আমরা এই ভিকটিমটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্ত করা হয়। পরে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় চক্রের 5 সদস্যকে। বিভিন্ন ছায়া তদন্ত করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা তাদের নাম এবং তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। বিভিন্ন জায়গা থেকে এই চক্রের সর্বমোট 5 জনকে আমরা আটক করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফের জাদিমুড়া এলাকার সাব্বির, আব্দুল্লাহ, কামাল, নয়াপাড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের হাসান, সদর উপজেলার নাজিরপাড়া এলাকার সেলিম। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, কক্সবাজারে অপহরণের 6 দিন পর উদ্ধার করা হয়েছে শিশু সাইফকে। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, শিশু সাইফকে কিভাবে উদ্ধার করলো র্যাব? আর ইতিমধ্যে আমরা আপনার প্রতিবেদনে দেখলাম যে অপহরণকারী চক্রের 5 সদস্য গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? হ্যাঁ জুই, টেকনাফের আসলে এই অপহরণ ঘটনাটি যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনেই আমরা খবর পাচ্ছি কোথাও না কোথাও অপহরণের ঘটনা ঘটছে, এবং যেটি ভয়ানক ব্যাপার এই যে যাদেরকে আজকে আটক করা হয়েছে শিশু সাইফকে অপহরণের ঘটনায়, তাদের 3 জন কিন্তু কিশোর বয়সের। এবং র্যাবের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এখানে একটি কিশোর গ্যাং জড়িত থাকার আর তারা ব্যাপারটি পেয়েছে এখানে, এবং সেই সাথে নতুন নতুন অপহরণ গোষ্ঠী কিন্তু এখানে তৈরি হচ্ছে, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে তো আছেই। সেই সাথে কিন্তু এই যে মুক্তিপণের জন্য বিশেষ করে এখানে যে স্থলভাগগুলো রয়েছে সেখানেও এখন এভাবেই কিন্তু আপনার অপহরণকারী চক্ররা সক্রিয় হচ্ছে। এবং শিশু সাইফকে যেভাবে আসলে তারা অপহরণ করেছিল, সে মাদ্রাসা থেকে ফিরছিল, ঠিক ওই সময়টাতে তারা তাকে প্রলোভন দেখিয়ে শিশু বয়সের একটি ছাত্রকে কিন্তু তারা নিয়ে গেছে, এবং এরপরেই মুক্তিপণের জন্য তারা পরিবারের উপর ফোন করে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে। পরে শিশু সাইফের মামা টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করে, এবং গণমাধ্যমে এই খবরটি যখন প্রকাশিত হয়, র্যাব স্বপ্রণোদিত হয়ে তারা অভিযান পরিচালনা করে বলে আজকের সংবাদ সম্মেলনে কিন্তু র্যাবের পক্ষ থেকে জানানো হয়। এখন যেই বিষয়টি আসলে সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে স্থানীয়দের এর মাঝে বিরাজ করছে, সেটি হচ্ছে এতদিন পাহাড়ের ভেতরে এই বিশেষ করে পাহাড়ের পাদদেশে কৃষকদেরকে কিন্তু অপহরণকারীরা নিয়ে যেত। এখন এই যে শিশু, ছাত্র এবং যারা সাধারণ নাগরিক একদম বিভিন্ন কাজে ঘর থেকে বেরোন এবং বাড়ি ফেরার পথে কিন্তু অপহরণের শিকার হচ্ছেন। তো এই বিষয়টি নিয়ে আসলে তারা বেশ উদ্বিগ্ন রয়েছেন, এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যকর ভূমিকা সেটি তারা প্রত্যাশা করছেন। এবং সেই সাথে আপনি যেটি জানতে চেয়েছেন যে যাদেরকে আজকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বলতে যে একটি মামলা করা হয়েছে, অপহরণের মামলা, এবং তাদেরকে র্যাবের পক্ষ থেকে তাদেরকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। এবং সব মিলিয়ে আসলে টেকনাফ এলাকাটি এখন অপহরণের স্বর্গরাজ্য বললে আসলে ভুল হচ্ছে না, এবং স্থানীয়রা বারবার যেটি বলছেন যেন এই বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নেন। তো জয়ী, কক্সবাজার থেকে আমার কাছে অপহরণের সংবাদের এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সৌরভ দেব। কুমিল্লায় 3য় শ্রেণী পড়ুয়া 9 বছরের শিশু ঝুমুরকে ধর্ষণের পর হত্যার 3 দিন পর প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে চাঁদপুরের শাহরাস্তির ফেরুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মফু হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এর আগে সোমবার সকালে ঝুমুর স্কুলে গিয়ে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে সন্ধ্যায় শিশুটির মরদেহ বাড়ির অদূরে ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই আরেক দফা বাড়ল জ্বালানি তেলের দাম। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, নিত্যপণ্যের সীমাহীন ঊর্ধ্বগতির মধ্যেই তেলের বাড়তি দাম আরও চাপে ফেলবে তাদের। আর বিশেষজ্ঞদের আশঙ্কা, বারবার জ্বালানি তেলের দাম বাড়ালে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। রিশাদ অর্ণবকে সাথে নিয়ে ইফতেখার রেজার রিপোর্ট। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে মার্চ থেকে জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করার পদ্ধতি চালু করে সরকার।
এরই প্রেক্ষিতে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার। গেল 2 মাসে কিছু কমলেও মে মাসের শুরুতেই বেড়েছে জ্বালানি তেলের দাম। ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে 1 টাকা, পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে 2.5 টাকা। এতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। বাড়লে কি করা, হ্যাঁ এটা তো অবশ্যই খারাপ, সব দিক দিয়ে তো অবস্থা খারাপ। আমাদের খরচ যেই পরিমাণ সব কিছুর দাম, সেই তুলনায় মানে জ্বালানি তেলের দাম নর্মালি অনেক বেশি। দ্রব্যমূল্যের সব কিছু যখন দাম বেড়েছে, এই সমন্বয়টা একটু পরে করতে পারতো। জ্যামের কারণে তো এমনি আমাদের আসলে অনেক প্রবলেম হয়, তো দেখা গেছে যে এখন আমাদের খরচটা বেড়ে যাবে আর কি। সমন্বয়ের কারণে দাম অল্প বাড়লেও সমস্যায় পড়েন ব্যবহারকারীরা, এজন্য বিরক্তি প্রকাশ করেন অনেকে। তো এইভাবে যদি বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যারা বাইকার তাদের আমরা জন্য খুব প্রবলেম হয়ে যায়। 2 টাকা বাড়ুক 1 টাকা বাড়ুক 50 পয়সা আমাদের অবশ্যই সমস্যা হইতেছে। তেলের দাম আগে যেটা ছিল সেটা থাকতো তাহলে আরো ভালো হতো, মাছ বেটার দেন ভালো রাখতো। নতুন দামে বাস ও ট্রাক চালকরা পড়েছেন বিপাকে। জানান দাম বাড়লে আয় কমে যায় তাদের। পাবলিক কিন্তু ভাড়াটা বেশি দিবার চায় না, তো এটা মোটর শ্রমিক যারা আছে তারা কিন্তু আসলে এটা বেকায়দায় পড়ে গেছে। তেলের দাম যদি বেশি বাড়ে কোম্পানির খরচ বেশি হয়, কোম্পানির খরচ বেশি হলে আমাদেরও ইনকাম কম হয়। এই যে আগে আমরা ভাড়া যাইতাম, যে ভাড়া দিতাম এখন তার থেকে 3 গুণ কম পাইতেছি। তা তেলের দাম বাড়ে তো আরও আমাদেরকে লসের দিক ফেলাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ঘন ঘন দাম বাড়ানো হলে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। তেলের দাম যদি আরও বেড়ে যায় তখন দেখবো হঠাৎ করে 120-এ চলে গেল, হ্যাঁ 130-এ চলে গেল, তখন একটা সমস্যা অ্যারাইজ করতে পারে। যে একটা হচ্ছে যে ভোক্তারা এটা গ্রহণ নাও করতে পারে, আরেকটা হচ্ছে আমাদের যে পরিবহনের উপরে একটা চাপ সৃষ্টি হতে পারে। নতুন দামে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 107 টাকা, পেট্রোল ও অকটেন 124 টাকা 50 পয়সা ও 128 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে করা অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামীকাল। বিশেষ আদালত 4-এ শুনানি হবে বলে জানান দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আর ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাল মামুন জানান আদালত পরিবর্তন করে 4 শুনানির বিষয়টি আইনসম্মত হয়নি। এ মামলায় ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করবেন বলেও জানান তিনি। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। গ্রামীণ টেলিকমের শ্রমিক ইউনিয়নের কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে শুনানির জন্য ঢাকার বিশেষ জজ আদালত 4-এ পাঠায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। বৃহস্পতিবার সকালে এই মামলার 4 শুনানির কথা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মামলা পরিচালনার জন্য আদালত পরিবর্তন সহ আদালতের আদেশের বিষয়ে অভিযোগের আঙুল তুলেছেন। আবার একজন সমদ জাজ বিচারিক আদালতকে কখনো নির্দেশ দিতে পারে না চার্জ হিয়ারিং করার জন্য। তিনি সেখানে বলবেন বদলি মূলে আপনার কাছে প্রেরণ করা হলো, আপনি বিচারের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এই বিচারককে বলেছেন 2/5/2024 তারিখে চার্জ গঠনের জন্য উনি নির্দেশ দিয়েছেন। এই যে বিষয়টি, এটা আইনের পরিপন্থী, আইনের বরখেলাপ। এ সময় আইনজীবী আরও জানান আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসামিরা জামিনের আবেদন করবেন আদালতে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের কালকের উপস্থিতির জন্য দিন নির্ধারণ আছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সশরীরে উপস্থিত থেকে অন্যরা সহ জামিনের প্রার্থনা করবেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান ইউনূসের আইনজীবীর করা অভিযোগের কোনো ভিত্তি নেই। দুর্নীতি দমন কমিশনের মামলা এভাবেই পরিচালিত হয়। সিনিয়র স্পেশাল জাজ তাকে কগনিজেন্স গ্রহণ করেছেন এবং কগনিজেন্স গ্রহণ করার পর স্পেশাল কেসগুলির যে আইন আছে সেই আইন মোতাবেক 1958 ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে এটা একটি বিচারিক আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয়েছে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আইনজীবী একটা ভেগ টার্মে কথাবার্তা বলেছেন। উনি এভাবে খামাখামে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের বক্তব্য না দেওয়ার জন্য আমি বিনীতভাবে
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আইনজীবীকে অনুরোধ করছি। অভিযোগে বলা হয় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম সহ গ্রামীণ টেলিকমের বোর্ড সদস্যদের উপস্থিতিতে 2022 সালের 9 মে গ্রামীণ টেলিকম 108তম বোর্ড সভায় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ব্যাংকের গুলশান শাখায় একটি অ্যাকাউন্ট খোলে। সেখানেই বেআইনিভাবে অর্থের লেনদেন করেন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সংবাদপত্রের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেইলি রোডের অগ্নিকাণ্ডে ও টনক নড়েনি। খিলগাঁয়ে অবৈধভাবে চলছে সিএলও, কাচ্চিভাই ও সিরাজ রেস্টুরেন্ট। অগ্নি নির্বাপন ব্যবস্থাও নাজুক। মে দিবসে দুই দলের সমাবেশ। বিএনপি আন্দোলনের ক্ষমতা হারিয়েছে দাবি কাদেরের। ঐক্যবদ্ধভাবে মানুষ জেগে উঠবেই, মন্তব্য ফখরুলের। এবং শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে কোনো ছাড় নেই, মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয় মূল্য বাড়ানোর তাগিদ। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাই।